আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার বরাবরের মতো এবার হাজির হয়েছি মাত্র 3টি অঙ্কে আর্থিক বিবরণী বিশ্লেষণ অথবা অনুপাত বিশ্লেষণ শিখি এই ভিডিও টিউটর প্রোগ্রামে। আজকের ভিডিও টিউটরটি হচ্ছে আমাদের সৃজনশীল 3 নিয়ে, অর্থাৎ সৃজনশীল 2 নিয়ে। সৃজনশীল 2 নিয়ে, কারণ এর পূর্বে আমরা সৃজনশীল 1-এর 3টি ভিডিও দিয়েছি। সেখানে কিন্তু আমরা সৃজনশীল 1-এর বিস্তারিত আলোচনা করছি। এটা ছিল আমাদের সৃজনশীল 1, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং কি কি প্রশ্ন আসতে পারে ক অংশে, খ অংশে সবগুলো আমরা আলোচনা করছি গ অংশে। কিন্তু এবার আমরা যেটা সমাধান করব, যে সৃজনশীল 2-এর বিস্তারিত আলোচনা করব। এবং আমি বলছিলাম এখানে আমরা যেভাবে সাজিয়েছি ঠিক এভাবে করলে না কোনো বই করতে হবে, না কোনো টেস্ট পেপার সলভ করতে হবে, জাস্ট আমাদের এই 3টে অঙ্কই দেখলেই হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে আজকে আমাদের এই বইয়ের যে 3টি অঙ্ক আছে সেটি করলেই হবে, কোনো টেস্ট পেপার করতে হবে না। আর এই সবগুলো কিন্তু নেওয়া হয়েছে আমাদের বই টাস্ক টু গেট অ্যাকাউন্টেন্ট বই থেকে। আমরা চলে আসছি সৃজনশীল 2-এ, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে সৃজনশীল 2-এর নমুনা ছক। এটা হচ্ছে সৃজনশীল 2। এই অঙ্কটি থেকে যে সমস্ত কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা আগে প্রথমত দিয়েছি। ক অংশে আসতে পারে মালিকানা তহবিল বা মালিকানা পরিমাণ নির্ণয় করো। তারপরে আসতে পারে খতে আসতে পারে। খতে আমরা এখানে এই টাইপ থেকে 2টি অংশ দিয়েছি, সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত এবং 2 নম্বর হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বা মূলধন আবর্তন অনুপাত নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থী, তারপর গতে দিয়েছি বিনিয়োজিত মূলধনের উপর উপার্জনের হার বা আয় অনুপাত নির্ণয় করা। তো তোমাদেরকে আমি সবসময় বলি এই অংশ থেকে কিন্তু আমরা যে একটি অঙ্ক কিন্তু মাস্ট আসবে। আমরা ক খ গ যেটা দিয়েছি এখান থেকে কিন্তু অবশ্যই একটি অঙ্ক আসবে, তোমরা নিশ্চিত থাকো। সুতরাং এই ভিডিও টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই পারবা। তো শুরু করা যাক আসলে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের ক অংশে কী বলা আছে। ক অংশে বলা আছে মালিকানা তহবিল বা মালিকানা পরিমাণ নির্ণয় করো। তোমরা অসংখ্য জন আমাকে এই প্রশ্নটা করেছে যে ভাইয়া দ্বিতীয় পত্রের মালিকানা তহবিল একটি ভিডিও করেন, কিন্তু মালিকানা তহবিল নিয়ে যে ভিডিও টিউটোরিয়াল তোমরা অ্যাকসেপশন করতে বলছো সেটা কিন্তু আমরা এই অংশে শিখে ফেলছি। তো এই অংশে আর কি শিখে ফেলতে পারবো। তো আমি প্রথমত দেখাবো যে মালিকানা তহবিল বা মালিকানা সত্য পরিমাণ সূত্রটি কী এবং আমাদের অঙ্কে ইহার ব্যবহার কোথায় এবং কি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ ক অংশে মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। এই মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, এটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের পুরো এই সূত্রটা মুখস্থ করতে হবে। আমি মার্কিং করে দিচ্ছি, জাস্ট যেভাবে আছে এভাবে আগে মুখস্থ করবে। আমি আবার বলে দিচ্ছি কীভাবে মুখস্থ করতে হবে। সাধারণ মূলধন যোগ অগ্রাধিকার মূলধন যোগ মূলধন সঞ্চিতি যোগ সাধারণ সঞ্চিতি যোগ লভ্যাংশ সমক্রান্ত হবে যোগ সিঙ্কিং ফান্ড বা প্রতিরোধ হবে যোগ রক্ষিত আয় বিবরণী মাইনাস ভুয়া বা কাল্পনিক ও অস্পর্শনীয় সম্পদ। এটা করবে যে রেজাল্টটা বের হবে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব তহবিল বা মালিকানা পরিমাণ। আমি আবার বলছি এই সূত্রটা আগে একদম মুখস্থ করে ফেলবা, একদম মুখস্থ করে তারপরে তোমরা অঙ্কে যাবা। তবে একটি কথা, এইখানে কিছু এন্ট্রি আছে যেটা তোমাকে ভিন্নভাবে শিখতে হবে। তাহলে সেই এন্ট্রিগুলো কী কী একটু জেনে নিই পিছন থেকে। দেখো নিচে দেওয়া আছে নোট 1 ভুয়া বা কাল্পনিক সম্পদ। এখন দেখো আমরা কিন্তু এই একটি সূত্র দেখতে পাচ্ছি মাইনাস ভুয়া বা কাল্পনিক ও অস্পর্শনীয় সম্পদ। তাহলে ভুয়া বা কাল্পনিক ও অস্পর্শনীয় সম্পদ কী সেটি কিন্তু আমাদের জানতে হবে। আর এটাই হচ্ছে ভুয়া বা কাল্পনিক বা অস্পর্শনীয় সম্পদগুলো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এমনভাবে অঙ্কটি সাজিয়েছি যে এখানে অঙ্ক করার সাথে সাথে চূড়ান্ত সূত্রটা শিখে ফেলবা, যেটা অন্য কোনো বইতে নেই। কোনো বইতে এভাবে নেই যে তোমার একটা অঙ্ক করে পুরো ওই নিয়মের সব কিছু শেখা যাবে। তো এই জন্য বলছি বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করবা। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ভুয়া ও কাল্পনিক সম্পদগুলো কী কী। শেয়ার অবহার, শেয়ার দালালের দস্তুরি, শেয়ার দালালের দস্তুরি, দায় গ্রাহকের কমিশন। এই 3টে হচ্ছে ভুয়া বা কাল্পনিক সম্পদ। আমাদের এই অঙ্ক থেকে আমরা 3টি বের করছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন এই পরিমাণটা কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? দেখো যে এখানে কিন্তু দেওয়া আছে যে কী কী আছে। আমরা আবার একটু দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাব। যে
শেয়ার অবহার, শেয়ার দায়ের দস্তুরি, দায় গ্রাহকের কমিশন। একটু খুঁজে খুঁজে বের করো। দেখো দায় গ্রাহকের কমিশন পেয়ে গেছো 50,000 টাকা। তারপর হচ্ছে শেয়ার দায়ের দস্তুরি 50,000 টাকা। তারপর হচ্ছে আরেকটি কি খুঁজে পাচ্ছি না, শেয়ার অবহার। এই যে শেয়ার অবহার, শেয়ার অবহার 1 লাখ টাকা। তাহলে এই তিনটে হচ্ছে ভুয়া বা কাল্পনিক সম্পত্তি। তাহলে এই তিনটির যোগফল কত বের হইল? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা। এখন তোমাদের এখানে দেখো দেওয়া হয়েছে ভুয়া কাল্পনিক ও অস্পর্শনীয় সম্পদ 1 লাখ টাকা। এখন এটা কোথা থেকে আসবে? আসলে এটা কিন্তু শুধু ভুয়া ও কাল্পনিক সম্পদ, তাই না? এখন আমাদের অস্পর্শনীয় সম্পদটা সেটাও কিন্তু লাগবে। তাহলে দেখো আমাদের এখানে কত আছে, এবার আমরা দেখে নিব অস্পর্শনীয় সম্পদগুলো কী কী। ট্রেডমার্ক, সুনাম, ট্রেডমার্ক। তো সুনাম 1 লাখ আর ট্রেডমার্ক হচ্ছে তোমার 2 লাখ সমান সমান 3 লক্ষ টাকা। তাহলে কত হইল সুনাম? তাহলে আমাদের সূত্রটি শিখছেন কিন্তু ভুয়া কাল্পনিক সম্পদ ও অস্পর্শনীয় সম্পদের যোগফল। তাহলে এই দেখো অস্পর্শনীয় সম্পদ হচ্ছে 3 লাখ আর 2 লাখ টাকা হচ্ছে ভুয়া কাল্পনিক সম্পদ, যেটা আমরা এখান থেকে বের করছি। তাই দুইটার যোগফল কত? 5 লক্ষ টাকা, তাই না? তাহলে আমরা এটাকে একটু যদি নিচে নামাই দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ওখানে একটু ভুল দেখাচ্ছিল, যে জন্য তোমাদের একটু মানে স্পেস বারটা একটু উপরে হয়ে গেছে, যে জন্য তোমাদের বুঝতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এখন আর তোমাদের কোনো সমস্যা নেই বলে আমার মনে হয় ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, তো আমি দেখিয়ে দিলাম আর কি কীভাবে আসবে। তো আমরা এখন প্রথম থেকে এটা দেখব যে কীভাবে আমরা নির্ণয় করব। মালিকানা সত্ত্ব সাধারণ শেয়ার মূলধন 3 লক্ষ টাকা কোথা থেকে আসছো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে সাধারণ হবে, ভু এখানে বানানটা একটু ভুল আছে। আসলে কিছু বানান এখানে খারাপ, এই ভুল দেখাচ্ছে, কিন্তু আমাদের বইয়ে ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট চেঞ্জ হচ্ছে, আমি এর জন্য আর কি এখানে দেখাচ্ছে। আমি সঠিকভাবে পড়ে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। এটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন 3 লক্ষ টাকা। এই যে সাধারণ শেয়ার মূলধন 3 লক্ষ টাকা, ঠিক আছে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের বিষয়টি আরও স্পষ্ট হয়। তবে দেখে এখানে দেখো কি গৃহ উদান আসছে, এটা মূলধন সঞ্চিতি। যাই হোক আমি এটা কারেকশন করে দিব। তাই সাধারণ শেয়ার মূলধন 3 লক্ষ টাকা কোথা থেকে আসছে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপরে আমাদের সূত্রে আছে কি অগ্রাধিকার শেয়ার মূলধন 1 লক্ষ টাকা, তাই না? 1 লক্ষ টাকা শেয়ার অগ্রাধিকার শেয়ার মূলধন 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা কোথা থেকে আসছো? আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে অগ্রাধিকার শেয়ার মূলধন 1 লক্ষ টাকা, ঠিক আছে। এই 1 লক্ষ টাকা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন। আমরা এখানে দেওয়া আছে যে অগ্রাধিকার মূলধন 1 লক্ষ টাকা। এরপরে দেখো আমাদের আছে মূলধন সঞ্চিতি। তো মূলধন সঞ্চিতি কত টাকা? 4 লক্ষ টাকা। মূলধন সঞ্চিতি 4 লক্ষ টাকা। সেটা কোথা থেকে আসছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে এই যে দেখো তোমরা এখানে এটা হচ্ছে মূলধন সঞ্চিতি। মূলধন সঞ্চিতি 4 লক্ষ টাকা, ক্লিয়ার? তারপর হচ্ছে তারপর সূত্রে কি আছে দেখো, যে সাধারণ সঞ্চিতি, তাই না? সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা। এগুলো সব হচ্ছে আমাদের উপর থেকে নেওয়া। দেখছো এমনভাবে অঙ্কটা আমি সাজিয়েছি যাতে তোমাদের এই যে সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা একটু দীর্ঘ হয়ে যাবে, এখন যদি কারেকশন করে আসবে। প্রথমত দেখে আমার শুরু করা উচিত ছিল। আর আমি বইয়ে দিচ্ছি সমগ্র বানান, এটা হচ্ছে বইতে এই বানানগুলো ভুল নেই, শুধুমাত্র এখানে আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমি কপি করে এখানে ভিডিওটা করছি, এই জন্য এরকম বানানটি একটু ভুল দেখাচ্ছে স্ক্রিনে। তাহলে সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা, এটাও যোগ দিয়ে আমরা অব্যংশ সমতাক্রান্ত হবে 50,000 টাকা। এটা আমরা যোগ দিয়েছি, তাহলে হয়েছে 9,50,000 টাকা। এরপর সিঙ্কিং ফান্ড প্রতিভুক্ত হবে 50,000 টাকা, হয়েছে 10 লাখ টাকা। তারপর যোগ রক্ষিত আয় বিবরণী 1 লক্ষ টাকা, যোগ দিয়ে হয় 11 লক্ষ টাকা। আর এগুলো সব কিন্তু আমাদের আসলে অঙ্কের মধ্যে দেওয়া আছে, তাই না? এই যে সিঙ্কিং ফান্ড প্রতিভুক্ত হবে সবগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, তো এখান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো ভুয়া কাল্পনিক সম্পত্তি, এখানে 5 লাখ টাকা কোথা থেকে আসছে সেটা আমরা প্রথমে দেখিয়েছি, যে এই হচ্ছে ভুয়া সম্পদ 2 লক্ষ আর কাল্পনিক সম্পদ ছিল তোমার 3 লক্ষ, মোট হয়েছিল 5 লক্ষ। তো
তো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের এখানে যে মালিকানা সত্ত্বর পরিমাণটা সেটা কিন্তু বের হয়ে যাবে। তো এই সব মালিকানা সত্ত্ব নিয়ে যে ভিডিও টিউটর, এটা তোমাদের অনেকের নাকি সমস্যা হয়। তো তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই মালিকানা সত্ত্ব তুমি শিখে ফেলবা। অর্থাৎ এই সূত্রের বাইরে মালিকানা সত্ত্বর অন্য কোনো না এন্ট্রি নাই। এটা একদম সহজ পদ্ধতি। মালিকানা সত্ত্বের আরও 2টা নিয়ম আছে, কিন্তু ওটা অনেক জটিল, আমি ওটা ফলো করি না, আমি তোমাদের জন্য সহজটা উপস্থাপন করেছি। তো সবাই ভালো থাকো। আমাদের পরবর্তী পার্টে আমরা আলোচনা করব দায় মালিকানা অনুপাত, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বা মূলধন আবর্তন অনুপাত, এগুলো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে কিভাবে সহজে স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে ভালো রেজাল্ট করতে পারো সেই দিক নির্দেশনা আমি দিয়ে থাকি সবসময়। তো তোমাদের জন্য এবারের যারা পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য যে আমার 6টি উপহার, সেটা হচ্ছে আমার রচিত যে 6টি বই। আজকে আমি 6টি বই সম্পর্কে তোমাদেরকে পরিচয় করে দিব এবং বলে রাখি যে এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা মাত্র 5 দিনে প্রস্তুতি। অর্থাৎ তোমরা যারা শর্টকাট প্রস্তুতি চাচ্ছ, অর্থাৎ তোমরা আমাকে অনেকেই সাজেশন চাচ্ছ যে ভাইয়া আমাকে আমাদের সাজেশন দেন। তো তোমাদের জন্য কিন্তু আমরা প্রথমত বের করছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী, মাত্র 4টি অঙ্কে যে এই বইটি বের করছিলাম। তারপরে তোমাদের অনুরোধই আবার কিন্তু বের করছিলাম প্রমাণ কর হিসাব বিজ্ঞানে তুমি বস, অর্থাৎ 3টি অঙ্কে হিসাব বিজ্ঞানের সমস্ত অধ্যায়ের একটি সাজেশন। 3টি অঙ্কের মধ্যে কিভাবে বোর্ডের কোশ্চেন সলভ করবা, কলেজের কোশ্চেন সলভ করে, এবং একটি সাজেশন বই, সেটা হচ্ছে টাস্ক টু গেট অফ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার শর্ট সাজেশন বই। তারপরে সাথে সাথে আমরা বের করছি প্রমাণ করো যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে শর্ট সাজেশন বের করছি।